নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার অব রয়েস ফাইন্যান্স। আচ্ছা, আমি কতগুলো কথা বলি। আপনি কি এর আগে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, কিন্তু তারপরে সেটাকে ঠিক কন্টিনিউ করতে পারেননি? কারণ হয়তো কোনো একটা জরুরি রিকোয়ারমেন্ট আপনার মাঝপথে চলে এসেছিল। এরকম কি ঘটেছিল? আচ্ছা, আর একটা জিনিস বলি তাহলে। আচ্ছা, আপনি কি বারবার ভাবছেন যে আপনি আর লোন করবেন না, অথচ এমন সমস্ত সিচুয়েশন আপনার সামনে চলে আসছে যে আপনাকে বাধ্য হতে হচ্ছে লোন নিতে? এরকম কি হচ্ছে কিছু? এবার আচ্ছা, ঠিক আছে, আর একটা বলি তাহলে। বেশ কিছু বছর হলো আপনি ভাবছেন যে এবার সব কিছুকে গুছিয়ে নিয়ে নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট শুরু করবেন। আর ঠিক সেই সময়তেই বিভিন্ন সব চাপ এসে যাচ্ছে, দিয়ে আর সেটাকে কিছুতেই করতে পারছেন না। বা ধরুন আপনি নতুন ইনকাম শুরু করেছেন, এবার ভাবছেন যে ইনভেস্টমেন্টটাকে শুরু করতে হবে, তো জামার যে প্রথম বোতামটা সেটাকে যদি ঠিকভাবে না লাগাতে পারেন, তাহলে কিন্তু লাইফ লং সেই প্রবলেমটা আপনার সঙ্গে চলবে। কিন্তু তো সেই প্রথম বোতামটা কি, সেটা কি আপনি জানেন? যদি জানতে চান তাহলে এই ভিডিওটাকে না শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো এখানে আমি আপনাকে একবার বলবো যে আপনার যে লাইফের পিছনের টাইম লাইনটার 10 বছরের পিছনের দিকে তাকিয়ে একটু ভাবতে পারবেন? আমি আপনাকে রিকোয়েস্ট করবো একবার ভাবতে। এবার আমি কিছু প্রশ্ন আপনার সামনে রাখছি, আপনি এই প্রশ্নগুলোকে নিয়ে একটু ডিপলি ভাবার চেষ্টা করুন। দেখুন, ওপর ভাববেন না। আর ভেবে কি উত্তর আসছে সেটাও আমাকে দিতে হবে না, এখানে কোনো ডেসক্রিপশন বক্সে লেখারও দরকার নেই। আপনি নিজে নিজেই মনে মনে উত্তরগুলোকে দিতে থাকুন, তাহলে আমি কি বলতে চাইছি আমার কথাটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ধরুন, এর আগে আপনি লাইফে সবসময় যা কিছু ঠিক যেভাবে ঘটবে বলে ভেবেছিলেন, সেইগুলো কি ঠিক সেইভাবেই পরবর্তী সময়ে ঘটেছিল, না অনেক সময়ই অন্য অনেক কিছু ঘটেছিল? এবার একবার ভেবে দেখুন তো, ওই প্রত্যেকটা না ভাবতে পারা যে ইভেন্ট, সেগুলো যে সেই জিনিসগুলো, ইভেন্টগুলো যে আপনাকে না বলে মানে হঠাৎ করে আপনার সামনে এসে হাজির হয়েছিল এবং আপনাকে বিরাট চিন্তায় ফেলে দিয়েছিল, সেই ইভেন্টগুলোকে তো আপনাকেই ম্যানেজ করতে হয়েছে, না অন্য কেউ এসে ম্যানেজ করে দিয়েছে? সেটা তো ঘটেনি। তো কোনোভাবেই তো সেগুলোকে আপনি এড়িয়েও যেতে পারেননি, তাই তো? এবার এই ইভেন্টগুলোকে ম্যানেজ করতে গিয়ে একবার ভেবে দেখুন তো, আপনার কি লেগেছিল, সেটা কি? দেখুন, সেটা হলো কম বেশি যাই হোক না কেন একটা মানি লেগেছিল, তাই তো? এবার এই মানিটার ব্যবস্থা করতে গিয়েই কিন্তু যত বিপত্তি হয়েছিল। ভেবে দেখুন যে আমি যেটা বলছি সেগুলোকে রিলেট করতে পারছেন কিনা। আপনি ওই ধরনের ইভেন্টের জন্য আগে থেকে যদি কোনো প্ল্যানিং করে আগে থেকেই কিছু মানি সরিয়ে রেখে দিতেন, তাহলে কি আপনার দুশ্চিন্তাটা কমতো না বাড়তো? আপনি হয়তো ভাবছেন যে কি ধরনের ইভেন্টের কথা আমি জাস্ট বলতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ধরুন ধরুন কোনো কারণে হঠাৎ কারুর জব চলে গেল। এবার তখন তার বাকি সমস্ত কিছু যা কিছু চলছে, যেরম যেরম চলছিল সেরম করে কি চলবে? আজকের যুগে যে কোনো সময়তে যে কোনো ব্যক্তির কোনো টেম্পোরারি পিরিয়ডের জন্য হলেও তো জবটা চলে যেতে পারে, যাচ্ছে তো, এরকম ঘটনা তো হামেশাই হচ্ছে। এখন প্রশ্ন হলো, তখন ফ্যামিলি চলবে কিভাবে? ছেলে মেয়েদের স্কুলের ফিস কোথা থেকে আসবে? লোনের ইএমআই কোথা থেকে আসবে? রেগুলার এক্সপেন্ডিচারগুলো কোথা থেকে ম্যানেজ হবে? যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট, কোনো একটা বা কয়েকটা ইনভেস্টমেন্ট আপনার ধরুন কোনো গোলের জন্য হয়তো চলছিল, যে সেটা আপনার রিটায়ারমেন্টের গোল হোক, বাচ্চার এডুকেশনের বা অন্য কিছু গোল হোক না কেন, ওই সিচুয়েশন যদি আসে, জব লস সিচুয়েশন, তখন আর আপনার কিচ্ছু করার থাকবে না। ওই ইনভেস্টমেন্টকে আপনাকে ব্রেক করে পরিস্থিতিটাকে ম্যানেজ করতে হবে। দেখুন, কারোর ফাইন্যান্স কেউ কারোর সঙ্গে ডিসকাস করে না আজকের যুগে, যার ফলে
এরকম কত ঘটনার সামনে পড়ে কত যে মানুষ কি মারাত্মক বিপদে তাদের পড়তে হয়েছে সেটা হয়তো আপনি জানেন না। এই আমরা এত বছরে না কত মানুষকে দেখেছি যে শুধুমাত্র তার এই একটা এমার্জেন্সি ফান্ডের কোনো প্ল্যানিং না থাকায় লাইফে অনেক ইনকাম করার পরেও কি সাংঘাতিক স্ট্রেস নিয়ে তাকে ফাইন্যান্সিয়াল লাইফে স্ট্রাগল করতে হয়েছে। এবার আমার একটা প্রশ্ন আছে, ধরুন কারুর জব চলে গেছে, ঠিক আছে, তখন তিনি কি করবেন? স্বাভাবিকভাবে আর একটা জব খুঁজবেন, জব সার্চ করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হলো, জব সার্চ করলেই কি সঙ্গে সঙ্গে নিজের পছন্দ মতো একটা জব তিনি পেয়ে যেতে পারেন? এরকম কি কোনো অ্যাসিউরেন্স কি কিছু আছে? কিন্তু জব যখন চলে যায় তখন একজন সেই মুহূর্তে ধরুন একটা বিপদের মধ্যে রয়েছে, হ্যান্ড টু মাউথ অবস্থায় হয়ে গেছেন বা ফাইন্যান্সিয়ালি খুব টেন্সড হয়ে রয়েছেন, এইগুলোই তো হয়। এবার এই অবস্থায় তিনি কি ঠিক যেভাবে সাধারণ অবস্থায় থাকা উচিত সেইভাবে তার নিজের জব নিয়ে তার এমপ্লয়ারের সঙ্গে নিগোশিয়েট করার বা ঠিক যে ধরনের জবটা তিনি চাইছেন সেটার জন্য ওয়েট করে দেখার মতো পজিশনে থাকতে পারবেন? একবার ভেবে দেখুন তো, কোনটার উপরে আপনার কন্ট্রোল আছে? জব চলে যাবে না যাবে না, এই ইভেন্টটার উপরে আপনার কি কোনো কন্ট্রোল আছে? আচ্ছা, জব চলে গেলে যে পরিস্থিতির সামনে পড়তে হবে সেগুলোর উপরেও কি আপনার নিজস্ব কোনো কন্ট্রোল থাকবে? থাকবে না। শুধু আপনার যেটাতে কন্ট্রোল রয়েছে সেটা কি বলুন তো, জল তেষ্টা পাওয়ার আগে একটা কুয়ো খুঁড়ে রাখতে হবে, মানে প্ল্যানিং করে নিজের জন্য একটা এমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা করতে হবে। এবার ধরুন ঠিক আছে, অত এক্সট্রিম কেস যদি আমি ছেড়েও দিই, কারুর ধরুন জব চলে যায়নি, তিনি নিজেই জবটাকে সুইচ করতে চাইছেন, সেখানেও তো একটা টেম্পোরারি 3 মাস 4 মাস 2 মাস একটা তো ইনকাম ডিলে হওয়ার, আনসার্টেনটি হওয়ার, এরকম তো কিছু অসুবিধা ঘটতেই পারে। সেগুলোকে তখন তিনি কি করে ম্যানেজ করবেন? তার কি প্ল্যানিং করা আছে? শুধু জব চলে যাওয়া নয়, ধরুন আর অনেক এক্সাম্পল, এগুলো আমি জাস্ট এক্সাম্পল বলছি। হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যদি ডক্টর তাকে পরামর্শ দেন যে তাকে মিনিমাম 6 মাস বেড রেস্টে থাকতে হবে, তখন সব কিছু খরচগুলোকে চলবে কিভাবে? এরকম হাজারো ঘটনা আছে যেগুলোর কয়েকটার বিষয়ে আমি আরও পরে বলছি আপনাদের। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে এই ভিডিওটা যদি আপনি পুরো দেখতে পারেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবারে আমরা দেখেছি অনেকে ভাবেন যে তার স্পাউস তো জব করেন, এই কারণে ওই টেম্পোরারি সময়ের জন্য জব নিয়ে সেরকম কিছু ঘটলেও তিনি ঠিক ম্যানেজ করে নেবেন। আমার কথা হলো, এই ব্যাপারে আপনার কোনো কি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস? এই বিষয়ে এক্সপিরিয়েন্স কিন্তু কোনো মতেই খুব একটা সুখকর নয়। ফাইন্যান্সের ব্যাপারে মানে বিষয়গুলোকে না এতটা হালকাভাবে নিয়ে চলবেন না, সেটা না নিলে বোধহয় ভালো হয়। আমরা দেখেছি এই ধরনের বিষয়গুলোকে হালকা চালে নেওয়ার জন্য কত মানুষের যে পরে অনেক বড় বড় প্রবলেমে পড়তে হয়েছে, মানে জাস্ট চিন্তা করতে পারবেন না। রিলেশনশিপ ক্রাইসিস পর্যন্ত আমরা হতে দেখেছি। আমি সকলের জন্য বলছি, জেনে রাখুন যে আপনার স্পাউস কোনো মতেই আপনার এমার্জেন্সি ফান্ড নয়। আপনার পেরেন্টস আপনার এমার্জেন্সি ফান্ড কোনোভাবেই হতে পারেন না। একইভাবে আপনার চিলড্রেনও কখনোই আপনার এমার্জেন্সি ফান্ড নয়। আপনার এমার্জেন্সি ফান্ড আপনাকেই প্ল্যান করে রাখতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের মতে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আগে একজনের সব প্রথমে সেফটি প্ল্যানিং করাটা খুব দরকার। সেফটি প্ল্যানিং মানে, এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ধরুন আগে আপনাকে একটা প্রোটেকশন প্ল্যানিং মানে প্রপার একটা টার্ম ইন্স্যুরেন্স, একটা হেলথ ইন্স্যুরেন্স, তারপর একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, তার সঙ্গে হসপিটাল ক্যাশ পলিসি যেন যোগ করা থাকে, তারপরেই আসবে এমার্জেন্সি ফান্ডের এই প্ল্যানিং। এবার এগুলো এরকম স্টেপ বাই স্টেপ নাও আসতে পারে, এটা এক একজনের ইনভেস্টর প্রোফাইল অনুযায়ী একটু আগে পিছে হতেই পারে, কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করার আগে এগুলো মাস্ট প্রয়োজন। না হলে যে ইনভেস্টমেন্ট শুরু করলেন তাতে বেশ কিছু টাকা হয়তো আপনার জমলো, কিন্তু ধরুন কোনো রকমে কোনো এমার্জেন্সি সিচুয়েশন এসে গেল, আপনাকে তো কেউ হটলাইন কানেকশন নেই না যে এমার্জেন্সি সিচুয়েশন আসবে না, ব্যাস তখনই তো যে ইনভেস্টমেন্টটাকে করে আপনি যে তিল তিল করে জমিয়েছিলেন সেটাকে তুলে নিয়ে
তার কম্পাউন্ডিং পাওয়ারটাকে নষ্ট করে আপনি 5 পা এগিয়ে ছিলেন, 3 পা পিছিয়ে যেতে হবে। দেখুন এই গ্রাফটাতে দেখুন, আমি একজনের না ইকুইটি ইনভেস্টমেন্ট যেটা তার রিটায়ারমেন্টের জন্য তিনি শুরু করেছিলেন 2015 সালে, মাসে মাসে ওনার এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্টটা চলতো। ওনাকে কিন্তু অনেকবার আমরা বুঝিয়েও কোনোভাবে ওনার এমার্জেন্সি ফান্ডটা কন্টিনিউ করাতে পারেনি। শুরু করেছিলেন কিন্তু পরে ওই সব ফান্ড ওই ফান্ড থেকে সব টাকা তুলে নিতে হয়েছিল তাকে। এই গ্রাফটাতে দেখুন, ভালো করে দেখুন কতবার যে ওনার এই ইনভেস্টমেন্ট লাইনটা বাড়তে বাড়তে যেই ওপরের দিকে এগোতে আরম্ভ করেছে, আর ঠিক সেই সময়ই ওনাকে বিভিন্ন প্রয়োজনে টাকা ওনার ইনভেস্টমেন্ট ফান্ড থেকে তুলতে হয়েছিল। 2020-তে দেখুন অনেকটা ড্রপ হয়েছে, ওই লাস্টের দিকে ওনার ওই জবটাও চলে যায় সেই সময়তে। দেখুন ওই সময় ওনাকে অনেক টাকা তুলতে হয়, বারবার ওনাকে দেখুন এই ওপরের দিকে যাওয়ার পরই আবার ওনাকে নিচে নেমে আসতে হচ্ছে। মানে জাস্ট 3 পা উঠছেন তো 2 পা নামছেন। 2026-এ ওনার অ্যাকচুয়াল রিটায়ারমেন্ট, ওনার যে ইনভেস্টমেন্টটা উনি শুরু করেছিলেন ওনার রিটায়ারমেন্টের জন্য, যেখানে রিটায়ারমেন্টের জন্য ওনার 1.5 মানে 1.5 কোটি টাকার একটা কর্পাস বানানোর প্ল্যান করে দেওয়া হয়েছিল। এবং আজকে 2025-2026-এ রিটায়ারমেন্ট, এই পোর্টফোলিও ভ্যালুটা সেইটার ধারে কাছেও নেই। কারণ ইনভেস্টমেন্টটা লং টাইমে যে কম্পাউন্ডিংয়ের কারণে ওয়েলথ ক্রিয়েট হয়, এনার ক্ষেত্রে সেটা ঘটার সুযোগ কোনো মতেই ঘটেনি। বারবার ওনাকে গাছ বেড়েছে আর কেটে নিতে হয়েছে, গাছ বেড়েছে আর কাটতে হয়েছে। আজকে যদি উনি একটা প্রপার এমার্জেন্সি ফান্ড মেনটেন করতে পারতেন, তাহলে এই অবস্থায় কিন্তু ওনাকে পড়তে হতো না। এরপর এর ইম্প্যাক্ট ভাবতে পারছেন, ইনি রিটায়ার করবেন, তার কাছে যদি সাফিসিয়েন্ট কর্পাস না নিয়ে রিটায়ার করেন, তাহলে এরপর কি হবে? এর জন্য তো একটা লোনও থাকবে না। দেখুন খুব ভালো গাছ একটা লাগানো সত্ত্বেও জাস্ট একটা এই বেড়া দেওয়া বা প্রোটেকশন না থাকার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটলো। দেখুন আর একটা গ্রাফ দেখাচ্ছে, দেখুন এখানে একজনের, দেখুন ইনি এই ইনভেস্টমেন্ট গ্রাফটা দেখছেন, আমাদের ম্যাক্সিমাম ইনভেস্টারেরই কিন্তু এই ধরনের পিকচার দেখা যায়। এই টাইম পিরিয়ডে দেখুন এনার পোর্টফোলিও কিভাবে আনডিস্টার্বডভাবে গ্রো করেছে। তাহলে কি এনাকে টাকা তুলতে হয়নি? হ্যাঁ, এনাকেও টাকা তুলতে হয়েছে। অনেকবার এমার্জেন্সি সিচুয়েশনে ইনিও টাকা তুলেছেন, কিন্তু সেটা তার এমার্জেন্সি ফান্ড থেকে তুলেছেন, ওনার ইনভেস্টমেন্ট থেকে নয়। উনি হাতই দেননি। এনার রিটায়ারমেন্টের জন্য ইনভেস্টমেন্ট চলছে। এই ইনভেস্টার ঠিক সময়তে কিন্তু উনি ওনার জায়গায় পৌঁছে যাবেন। আমরা পোর্টফোলিও রিভিউ করি, ওনাকে এই জায়গায় পৌঁছতে ওনার কোনো অসুবিধা হবে না। তো এই দুটো ছবি হয়তো অনেকটা আপনাদের বুঝতে সাহায্য করবে। এরপরেও যদি আপনার রিয়েলাইজ করতে কোথাও অসুবিধে হয়, তাহলে আমি বলবো যে একটা কাজ করতে পারেন। আপনি কোনো এই 50 বছর হয়ে গেছে বা এরকম বয়সের কোনো মানুষের সঙ্গে একবার কথা বলতে পারেন। ওনাকে একটিবার জিজ্ঞেস করুন যে স্যার, আপনি যেরকম ভেবেছিলেন ঠিক সেইভাবেই আপনার ফাইন্যান্সের রেজাল্টগুলো কি হয়েছে এখন? দেখুন বেশিরভাগ ব্যক্তি কি বলেন সেটা শুনুন। দেখুন হয়তো তিনি বলবেন না না না, আমার ভাগ্য খারাপ ছিল, আমার অমুক কোম্পানির শেয়ার ছিল, বা এত টাকার এফডি ছিল, বা এরকম কিছু ছিল একটা তিনি বলবেন, কিন্তু সেগুলোকে অমুক অমুক অমুকও কারণে আমাকে সব ভাঙাতে হয়েছিল। আসলে আমার মানে পেরেন্টসরা তো সেরকম কিছু রেখে যেতে পারেননি, বা এরকম ধরনের কিছু বলে দেবেন উনি। এবং মানে আমি নিজে তো দোষী নই, সেটার জন্য একটা কিছু বলবেন। মানে দাঁড়ালোটা কি, এমার্জেন্সি সিচুয়েশন ওনাকে লাইফে ফেস করতে হয়েছিল অনেক, এবং সেগুলোর জন্য কোনো প্ল্যানিং ওনার ছিল না। এটাই তো লেসন, তাই নয় কি? এমার্জেন্সি ফান্ড কিন্তু অনেক রকমের হয়, যেমন জেনারেল এমার্জেন্সি ফান্ড, তারপরে হচ্ছে মেডিকেল এমার্জেন্সি ফান্ড, তারপরে হচ্ছে যদি ধরুন কারুর স্যালারি ইনকাম না হয়, বিজনেস বা প্রফেশন, সেই বিজনেস এমার্জেন্সি ফান্ড। তো ইনভেস্টারের প্রোফাইল করার পর ইনভেস্টারের রিকোয়ারমেন্ট ইত্যাদি আরও অনেক ফ্যাক্টর অনুযায়ী কোন এমার্জেন্সি ফান্ডটা কার জন্য কখন প্রয়োজন হবে সেইগুলোকে কিন্তু আমরা ঠিক করি। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ আপনার উপরে ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে এই জেনারেল এমার্জেন্সি ফান্ড, যেটা নর্মাল এমার্জেন্সি ফান্ড, সেটা ছাড়াও একটা এমার্জেন্সি মেডিকেল এমার্জেন্সি ফান্ড রাখা উচিত। আপনি বলবেন যে হ্যাঁ আমার তো হেলথ ইন্স্যুরেন্স আছে, আমি বলবো তা থাকলেও এটা খুব দরকার। এমন অনেক সিচুয়েশন হয়তো আসবে যে এমন কিছু অসুস্থতা হলো, হয়তো ওই বয়স্ক ব্যক্তিকে
হসপিটালে অ্যাডমিট হওয়ার কোনো প্রয়োজনই হলো না, কিন্তু চিকিৎসার জন্য অনেক খরচ করতে হবে, তখন সেই টাকাটা আসবে কোত্থেকে? ধরুন হসপিটালে ভর্তি হয়েই চিকিৎসা করতে হলেও এমন অনেক সময় আসতে পারে যে ওনাকে হয়তো এমার্জেন্সি সিচুয়েশনে ভর্তি করতে হলো, যেখানে আপনি মানে পলিসি যে করা আছে আপনার মেডিক্লেম, তার নেটওয়ার্ক হসপিটালে ভর্তি করতে পারলেন না, বা ডাক্তারবাবু দেখছেন তিনি রেকমেন্ড করেছেন এমন হসপিটাল যেখানে ওই পলিসি যেটা করা আছে সেই নেটওয়ার্ক হসপিটাল লিস্টের মধ্যে নয়। তো তখন কি করতে হবে? চিকিৎসা হলে তো আপনাকে ক্যাশ দিতে হবে, তারপর তো রিইম্বার্স করলে চিকিৎসার পরে ফিরে আসবে, তখন খরচের টাকাটা আপনি পেয়ে যাবেন। তো সেই মোমেন্টে যে ক্যাশটা লাগবে সেটা আপনি কোত্থেকে ম্যানেজ করবেন? আবার যদি ধরুন কারুর বিজনেস আছে, তাহলে তাকেও কিন্তু আলাদা করে একটা বিজনেস এমার্জেন্সি ফান্ড রাখা উচিত। না হলে কি হয়, বিজনেসের এমার্জেন্সি সামলাতে গিয়ে পার্সোনাল ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে। এরকম অনেক মানুষকে আমরা দেখেছি যে তাদের এই একটা ফান্ড না থাকায় যখন তার পার্সোনাল লাইফে কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে, তখন বিজনেস থেকে বাধ্য হয়ে পুঁজি ভাঙাতে হয়। এবার তাতে যা হবার তাই হয়, কিছুদিনের মধ্যেই ওই বিজনেসে এসে চাপ পড়ে। এইভাবে এক ঝটকায় কতজনের বিজনেস যে শেষ হয়ে গেছে মানে তার মানে গুণে বলা যাবে না। আবার উল্টোটাও হতে দেখেছি, বিজনেসে কোনো ক্রাইসিস এলে সেটাকে সামলাতে গিয়ে নিজের পার্সোনাল লাইফেও না চাইতে কিন্তু অনেকে বড় প্রবলেম ডেকে নিয়ে চলে আসেন। এবার কোন পারপাসে এই এমার্জেন্সি ফান্ডের টাকা আপনি ব্যবহার করবেন? আচ্ছা, আপনি ভাববেন এটা আবার বলার কি আছে, এমার্জেন্সি সিচুয়েশন এলেই এখান থেকে টাকা তুলে নিয়ে কাজে লাগানো হবে, এটাই তো হওয়া উচিত। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু এমার্জেন্সি সিচুয়েশন মানেটা মাথায় রাখতে হবে কিন্তু, যেগুলোর কথা, যে সমস্ত ইভেন্টগুলোর কথা আগে থেকে কোনো অ্যান্টিসিপেট করা যায় না, যার জন্য কোনো পরিকল্পনা করা সম্ভব নয়। যেমন যে এক্সাম্পলগুলো আমি দিয়েছিলাম, যে জব লস, জব চেঞ্জ, অ্যাক্সিডেন্ট, এই টাইপের যেগুলো, সেইগুলোর জন্য এমার্জেন্সি ফান্ডকে ইউজ করতে হবে। বোঝা গেছে জিনিসটা কি? অনেকেই এই জিনিসটার গুরুত্বটা ঠিক না বুঝতে পেরে যে কোনো পারপাসে এইটাকে ইউজ করে ফেলেন। তার চোখের সামনে দেখেন যে এখানে তো টাকাটা রয়েছে, এখান থেকে নিই, মানে ছেলে মেয়ের স্কুলের ভর্তির টাকা লাগবে, সেটার জন্য এই ফান্ডটাকে ইউজ করতে চান। গাড়ি কিনবেন, কিছু শর্ট পড়ে গেছে, ঠিক আছে এটাকে ইউজ করে ফেলেন। দেখুন, এই ধরনের কোনো প্রয়োজনের জন্য এই ফান্ডটাকে ইউজ করলে কি হয়, যে অ্যান্টিসিপেট করতে পারবো না সেইগুলোর জন্য তো, যেই ঘটনাগুলোকে আমরা অ্যান্টিসিপেট করতে পারবো না, প্ল্যান করতে পারবো, তার জন্য তো এই ফান্ডটাকে রাখা হয়েছে। যেটাকে প্ল্যান করে মেটানো যেতে পারে সেটার জন্য তো এই ফান্ড থেকে টাকা নয়। পারপাস ইউজ করে যদি আমি এইভাবে ফান্ড, তার সেই যে পারপাসগুলোর কথা বলছি সেগুলো যদি আলাদা করে আমরা করে রেখে দিই, তাতে তো কোনো প্রবলেম হয় না। এবার যখন না হলে কি হবে, রিয়েল এমার্জেন্সি সিচুয়েশনটা সামনে যখন আসবে, তখন ওই ফান্ডটায় দেখা যাবে যে এমার্জেন্সি ফান্ডে আর কোনো টাকাই নেই। যেহেতু এমার্জেন্সি সিচুয়েশন কখনো সখনো ঘটতে পারে, সবসময় তো আসবে না, তাই অনেকেই কি হয়, দৈনন্দিন যে বিভিন্ন আর্জেন্ট সিচুয়েশনকে সামলাতে গিয়ে এই সব কিছু গোলমাল করে ফেলেন, অর্গানাইজড জিনিসটাকে নষ্ট করে ফেলেন। আবার আমরা দেখেছি কিছু বছর একটা এমার্জেন্সি ফান্ড চলার পরে অনেকে এরকম কথাও বলতে শুনেছি তার পোর্টফোলিওতে, যে দেখে তিনি বলেন যে ওই ফান্ডটা রিটার্নটা না ঠিকঠাক হচ্ছে না, এটাকে কোনো হাই ভোলাটাইল ফান্ড যেখানে রিটার্ন আসবে বেশি সেখানে ট্রান্সফার করে দিলে খুব ভালো হয়, হ্যাঁ, যাতে এটাও ভালো রিটার্ন আনতে পারে। এনাদের না ফাইন্যান্সিয়াল নলেজের অভাবে এই কয়েনের এক দিকটাকেই দেখেন, দেখে এরকম ভাবেন। আচ্ছা ভাবুন তো, একটা ফুটবল টিমের মালিক কি করলেন, যে তার টিমের যে গোলকিপারটা ওই গোল পোস্টের নিচে দাঁড়িয়ে আছে শুধু শুধু, উনি কি করলেন, ওই গোলকিপার কিন্তু টিমের লাস্ট ডিফেন্স, উনি টিমটাকে বাঁচানোর দায়িত্বে যিনি আছেন তাকে পাঠিয়ে দিলেন স্ট্রাইকার পজিশনে, দিয়ে বললেন যাও তুমিও গোল করে এসো, অপোনেন্টকে গোল দাও। তিনি একটা বিষয় মাথায় না রেখে এই ডিসিশনটা নিচ্ছেন, সেটা হলো গোল করতে হবে ঠিক আছে, ভুলে গেলেন যে খেলাটাও ওয়ান ওয়েতে চলবে না, একটু যখন ঘুরে যাবে তখন তিনি কিন্তু গোল খেয়ে যেতে পারেন, কারণ তার গোল পজিশন তো ফাঁকা, অরক্ষিত। খেলা তো আবার পরের গেমে আপনি রেকটিফাই করে জায়গা করে রয়েছে আপনার। ফাইন্যান্সে এই একবারই সিচুয়েশন হাত থেকে বেরিয়ে গেলে সেগুলোকে রেকটিফাই করা কিন্তু অত সহজ নয়। দেখুন, আমরা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টকে ইউজ করি কি জন্য? ওটাকে খরচের অ্যাকাউন্ট হিসেবে রাখা হয় না, যা খরচ লাগবে ওখান থেকে আমি নিয়ে করে নেবো। ঠিক সেইভাবেই এমার্জেন্সি ভ্যানকে যদি ওইভাবেই ব্যবহার করা হয় যে যা খরচ আসবে তাই ওখান থেকে চালাবো,
কোনো কাজ হবে না। যদি আপনার যখন যা টাকা লাগবে তখন যাতে পেয়ে যেতে পারেন এরকম প্রয়োজন হয়, তাহলে সেটা আপনাকে আমাদের ওয়েলথ ম্যানেজারদের সঙ্গে একটু কথা বলুন, আপনাকে ওনারা ব্যবস্থা করে দেবেন, আলাদা তার ব্যবস্থা, তার সলিউশন আমাদের কাছে আছে। অলরেডি আমাদের সঙ্গে যুক্ত প্রায় বেশিরভাগ ইনভেস্টররাই আমাদের এই যে সেভিংসের একটা অল্টারনেটিভ ফান্ডস, রয়েস ফাইন্যান্স অল্টারনেটিভ সেভিংস ফান্ড, এটাকে ব্যবহার করেন। এটা ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের অল্টারনেটিভ একটা ফান্ড। এটা নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না, অল্প কথায় বলে দিচ্ছি। এবার আপনি যদি এই নামে মিউচুয়াল ফান্ডে কোনো ফান্ড খুঁজতে যান, পাবেন না। কিন্তু এটা আমাদের রিসার্চ টিমের ডিজাইন করা একটা ফান্ড। মিউচুয়াল ফান্ডের টাকা পয়সা এইখান থেকে সব টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়, কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখতে পাবেন না এই নামের ফান্ড। এটা ইউনিকভাবে এটা আমাদের ডিজাইন করা একটা ফান্ড। যেহেতু অনেকেই এই ফান্ডটাকে ইউজ করেন এবং তাদের ফিডব্যাকও আমরা দেখেছি যে অনেকে বলেন যে এই অ্যাকাউন্টটার সঙ্গে তাদের ইউপিআই যুক্ত নয় বলে তাদের খরচ অনেক কম করতে পারছেন তারা। অনেকে বলেছেন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে টাকা পয়সা রাখলে একদম চোখের সামনে থাকে, মানে অনেক চেষ্টা করেও খরচটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারা যায় না, এই ফান্ডে থাকলে বেশ কাজে লেগেছে। আবার ব্যাংক সেভিংসের অ্যাকাউন্টের থেকে একটু ইন্টারেস্টও বেশি পাওয়া যায় বলে অনেকে বলেছেন যে খুব ভালো। অনেকে বলেছেন যে এ তো কমে যাওয়ার তো কোনো ভয় নেই, এইরকম ইত্যাদি ইত্যাদি অনেক আছে। এই নিয়ে যদি আপনি ডিটেলে জানতে চান, আমাদের ওয়েলথ ম্যানেজারদের সঙ্গে কথা বলুন, ওনারা আপনাকে আরও ভালো বুঝিয়ে দেবেন। আর অন্য ইভেন্টের জন্য, যেমন ধরুন একটু আগে বলছিলাম না, স্কুলের ফিস, তার জন্য এমার্জেন্সি ফান্ড থেকে টাকা তোলা, গাড়ি কিনতে গিয়ে কিছু শর্ট পড়েছে বা এরকম। তো এই রিকোয়ারমেন্টগুলোর জন্য আমাদের তো ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য, সাইন্টিফিক বিভিন্ন গোল প্ল্যানিংয়ের ব্যবস্থা রয়েছে, সেগুলোকে ব্যবহার করুন। যেমন হায়ার এডুকেশনের জন্য রয়েস ফাইন্যান্স হায়ার এডুকেশন ফান্ড, লোয়ার এডুকেশনের জন্য রয়েস ফাইন্যান্স লোয়ার এডুকেশন ফান্ড, বেড়াতে যাওয়ার জন্য রয়েস ফাইন্যান্স ভ্যাকেশন ফান্ড, গাড়ি কেনার জন্য রয়েস ফাইন্যান্স কার পারচেস ফান্ড ইত্যাদি, এরকম তো রয়েছে। তো আপনার যেটার প্ল্যানিংয়ের প্রয়োজন সেটা নিয়ে আপনি আমাদের ওয়েলথ ম্যানেজারদের সঙ্গে ডিসকাস করে নিতে পারেন, তাহলেই তো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, একইভাবে এমার্জেন্সি ফান্ড বলেও কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি কোথাও কিছু দেখতে পাবেন না। এটাও আমাদের রিসার্চ টিমের ডিজাইন করা একটা ফান্ড। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে একদম সেফ ইনভেস্টমেন্ট যেগুলো রয়েছে, যেমন ধরুন বিভিন্ন ধরনের গভর্নমেন্টের AAA রেটেড পেপার, মানে মোস্ট সিকিউর, ব্যাংক এফডির থেকেও সিকিউর, সেরকম পেপার থেকে আরম্ভ করে বিভিন্ন ট্রেজারি বিল, ব্যাংক সিডি পেপার, কর্পোরেট বন্ড, এরকম বিভিন্ন ধরনের আরবিট্রেজ জাতীয় জায়গায় ইউজ করে আমাদের নিজস্ব ইউনিক সলিউশন হলো রয়েস ফাইন্যান্স এমার্জেন্সি ফান্ড। এই ফান্ডের ইনভেস্টমেন্টগুলো বিভিন্ন লেয়ারে ডিজাইন করা থাকে। কোনোটা থাকে যদি কারোর টাকা পয়সা কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হয়, তাহলে সেই টাকাটা যাতে তিনি তার ইনস্ট্যান্ট ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন তার ব্যবস্থা করে একটা আলাদা লেয়ারে রাখা থাকে। আবার কোনোটা লেয়ারে থাকে যে একদিন পরে এলেও ওনার ওই এমার্জেন্সিটা ম্যানেজ হয়ে যাবে, তাহলে সেই রকমভাবে আর একটা লেয়ারে রাখা থাকে। আবার আর একটা লেয়ার থাকে যেখানে 2 দিন পরে হলেও টাকাটা চলবে, সেটা একটা সেপারেট লেয়ারে থাকে। সব টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। অনেক কিছু ফ্যাক্টরকে কনসিডার করে তারপরে আমাদের রিসার্চ টিম এই ফান্ডগুলোকে ডিজাইন করে। আমরা প্রত্যেক ইনভেস্টারের পার্সোনাল প্রোফাইল অনুযায়ী ইউনিকভাবে এই ফান্ডের ডিজাইন করে থাকি। হয়তো আপনি দেখবেন একই বাড়িতে 2 ভাইয়ের আমাদের কাছে এমার্জেন্সি ফান্ড করা আছে, কিন্তু দুজনের যে ফান্ড এক হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক ইনভেস্টর এর আগে এরকম অনেকবার বলেছেন যে আমাদের কলিগের এমার্জেন্সি ফান্ডের সঙ্গে আমার কোনো এমার্জেন্সি ফান্ডে মিল নেই কেন। তখন আবার তাকে বোঝানো হয় যে আপনার প্রোফাইল, আপনার রিস্ক অ্যাপেটাইট, আপনার উপর ডিপেন্ডেন্ট কতজন, আপনার ইনকাম, আপনার এক্সপেন্সে, এরকম অনেক বেশ কিছু ম্যাট্রিক্সকে কনসিডার করে তারপর কিন্তু আমরা একজনের এমার্জেন্সি ফান্ডকে ঠিক করি। আর এর জন্য আমাদের নিজস্ব ইন হাউস তৈরি করা সায়েন্টিফিক ফ্রেমওয়ার্ক রয়েছে, যেটা ফলো করে এই এত বছর ধরে আমরা অনেক মানুষকে সিকিউর করতে পেরেছি। অ্যাট প্রেজেন্ট না এই ফ্রেমওয়ার্ক বা টাইম, মানে অনেক টাইম ধরে এই করতে করতে এটা একটা প্রুভেন ফ্রেমওয়ার্কে পরিণত হয়ে গেছে। এবার প্রশ্ন হতে পারে যে এমার্জেন্সি ফান্ডে তাহলে ঠিক কত টাকা রাখা উচিত। দেখুন, এটা ডিপেন্ড করছে একজনের ইনকাম, তার এক্সপেন্ডিচার, তার উপরে কত ডিপেন্ডেন্ট রয়েছেন, তার কোনো লোন, তার ইএমআই চলছে কিনা, তারপরে ধরুন তার ছেলে মেয়েদের এডুকেশন চলছে কিনা, এই সমস্ত ফ্যাক্টরের উপর। দেখুন, অনেক জায়গাতে আপনি শুনতে পাবেন 6 মাসের ইনকাম, 9 মাসের এক্সপেন্ডিচারের, এই থাম্ব রুলের ওপর ভরসা করে না
একজনের মানুষকে যদি নিয়ে যাওয়া হয়, পরে বিপদে পড়লে তিনি কিন্তু আর ঘুরতে পারবেন না। আমি বারবার বলছি যে এই কারণেই আমরা একজন ইনভেস্টার প্রোফাইল তৈরি করে নিই, তারপরে তার সঙ্গে ডিসকাস করে ঠিক করি যে তার এমার্জেন্সি ফান্ড কতটা থাকা উচিত। আমরা এই বিষয়ে কোনো থাম রুলকে ফলো করি না, এটা খুব সিরিয়াস বিষয়। এই কারণে আমাদের রিসার্চ টিম সবসময় হোলিস্টিক অ্যাপ্রোচ ফলো করে থাকে। আমাদের কাছে একজন ইনভেস্টারের এবং তারপরে তার উপরে তার ডিপেন্ড করে থাকা বেনিফিশিয়ারিদের সেফটি, সিকিউরিটি সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের সঙ্গে এত হাজার হাজার মানুষ যে তাদের পোর্টফোলিওটাকে আমাদের অ্যাডভাইসারিতে রেখে বছরের পর বছর টেনশন ফ্রিভাবে রয়েছেন, তার অনেক কারণ আছে। তার সেই কারণগুলোর মধ্যে সব থেকে একটা বড় কারণ হলো এই এমার্জেন্সি ফান্ডটা থাকা বা না থাকা। এই ভিডিওটা দেখে হয়তো কেউ লজিক্যালি বুঝতে পারলেন যে, এবং এগ্রিও করে নিলেন যে হ্যাঁ সত্যি একটা এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন রয়েছে। কিন্তু যদি আপনি অ্যাকশন না নিয়ে বসে থাকেন না, কোনো লাভ হবে না। যিনি ঠিক এই এমার্জেন্সি সিচুয়েশনটাকে সেন্স করতে বা ফিল করতে না পারেন, প্র্যাকটিক্যালি তার অ্যাকশন কিন্তু ডিলে হবে, আর তারপরে হয়তো এটা করা সম্ভব বোধহয় হবে না। পাঁচ ঝামেলার মানে সব কিছু নিয়ে চলতে হয়তো আমাদের মাথা থেকে কিন্তু চলে যাবে। আপনি চাইলেও, যদি চান, আপনি মনে করেন, তা আমাদের এক্সপার্ট নলেজেবল যে ওয়েলথ ম্যানেজার রয়েছে, তাদের থেকে আপনি ইউনিক এমার্জেন্সি ফান্ড আপনার জন্য কিভাবে হবে সেই বিষয়ে কথা বলে আপনি জেনে নিতে পারেন। তারপর আরও একটা বিষয় আছে, আপনি কিভাবে এই আপনার ফ্যামিলির যে কোনো মেম্বাররা এই এমার্জেন্সি ফান্ডটা থেকে আপনার প্রয়োজনে, আপনি হয়তো তখন অ্যাক্টিভ নন, তাহলে সেগুলোকে টাকাটা তুলবেন কি করে। তা সেই সব জানতে হলে আপনি আমাদের 8881288844 এই নাম্বারে ফোন করুন, কল করুন, সমস্ত বিষয়টা জেনে নিন। দেখুন, আগুন লাগলে তারপরে জলের জন্য দৌড়দৌড়ি না করার আগে একটা ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করে রাখাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার একটা ডিসিশন আপনার এবং আপনার বেনিফিশিয়ারিদের সুরক্ষা দিতে পারে, এটা যেন ভুলবেন না। নমস্কার।